আজকের গল্প শুরু করার আগে একটা ছোট্ট খবর। শারদীয়া চর্যা 1432-এ আসতে চলেছে কর্ণশীল নির্মিত আদিত্যনাথের নতুন গল্প দেবী, যেখানে অলৌকিকত্ব সম্পৃক্ত হয়েছে মানবতার সঙ্গে। শারদীয়াটি পাবেন চর্যার ওয়েবসাইটে অথবা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমরা আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওয়েবসাইটের লিংক দিয়ে রাখলাম। আপনারা যান, বুকিং করুন এবং আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো কর্ণশীলের নতুন গল্প দেবী। শুরু হচ্ছে আমাদের আজকের উপস্থাপনা কর্ণশীলের কলমে রক্তগান্ধার প্রথম পর্ব। নগরের রূপ এক, আলোকমালায় সজ্জিতা, আপাত সরল বিপণন, দ্রুত জীবন। এ বাড়ির উঠোন অন্য বাড়ির সীমানা মারায় না। স্বচ্ছ সাবলীল কর্মব্যস্ততা, হাসি খেলা, প্রমোদের মেলা। তবুও যেখানে পথের বাঁকে আলো অপাঙ্গে পতিত হয়, কানাগলির পাশে প্রাচীন অট্টালিকার ভগ্ন প্রাচীরে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে শতবর্ষজীবী বট। আর এক রূপ গ্রামের, বিরাট প্রান্তর আর শস্যক্ষেত্রে লাগোয়া, পল্লীর ছায়া ছায়া গৃহাঙ্গন। গাছে গাছে সন্ধে নামে, প্রদীপের শিখায় ক্ষুদ্র উৎসব খুঁজে নিতে। ধীর পায় সকাল আসে, নরম পায় আসে সন্ধ্যা। এবাড়ি নূপুর বাজা পা উঠোন পার হয়ে অন্য বাড়ির ঠাকুর দালানে গিয়ে দাঁড়ায়। পুজোর ফল প্রসাদ, চাল কলা, সিন্নি নিয়ে ফিরে আসে ঘর কন্যার বাঁধনে। এই দুই সম্পূর্ণ বিপরীতমুখী জীবনধারার মধ্যবর্তী এক ধরনের না গ্রাম না শহর থাকে। সেখানে রাস্তার এক পাশে বিরাট আলোকময় অট্টালিকা, আর অন্য পাশে শূন্য প্রান্তর। সন্ধ্যায় সেখানে হিলিবিলি কুয়াশাপুরীর কুলুঙ্গিতে জোনাকির দ্বীপ জ্বলে ওঠে। আলোর তলোয়ার নিয়ে ছুটে যায় একাকী রানার। একই সময় নিষ্প্রদীপের মাঝে অন্ধকার মাজারে একমাত্র দ্বীপটি দপ করে নিভে যায় অচেনা ঠান্ডা হাওয়ায়। শহর তার এক প্রান্তে প্রবেশ করতে গিয়ে থমকে গেছে, আর অন্য প্রান্তে গ্রাম মুখ ঘুরিয়ে যাওয়ার সময় কাঁচা রাস্তার ধুলোতে দুঃখী আঁচল ফেলে গেছে। কেঁদে কেঁদে যেন কালো হয়েছে দুর্গা মণ্ডপের প্রহরী দ্বীপের সইতে। এমনই এক গ্রাম পলাশবনী। আজ পলাশবনী গ্রামে দুর্গাপুজো শেষ হলো, আর আজই এই দুর্গাপূজার দশমীর সন্ধ্যাতেই এই কাহিনীর সূত্রপাত। গ্রামের কয়েকটি সাধারণ মানুষের হাত ধরে অসাবধানবশত ঘটে যাওয়া দুর্ঘটনার ঘটনাচক্রের জটিল আবর্তে পাক খেয়ে কালের অতল গহ্বরে তলিয়ে যাওয়া প্রায় অবিশ্বাস্য সকল ঘটনাবলী তুলে নিয়ে আসে, আর সেগুলি অবিশ্বাস্য, ভয়াল, ভয়ঙ্কর। দশমীর রাতের আধ ভিজে শিউলি দেখলে হঠাৎই মনে পড়ে যায় মহালয়ার ভোরের কথা। সেই একই গন্ধ, একই নরম পাপড়ির গোছা, তাও কত ফারাক। 7 দিনের মাথায় কোজাগরী পূর্ণিমা। দশমীর চাঁদেও শিউলির রূপ দেখতে পেল অসীম। পূর্ণতার আগমনী আর অপূর্ণতার
বিষণ্ণ সুর যেন একই সঙ্গে চাঁদের গায়ে মহালয়া আর বিসর্জনের ছবি আঁকছে। গ্রাম অঞ্চলে অত বেশি পুজো হয় না, আর এই অজপাড়া গ্রাম পলাশবনি কলকাতা থেকে দূরত্বে প্রায় 120 কি 30 কিলোমিটার। অন্ধকারে সমুদ্রের মধ্যে দু একটা পুজো মণ্ডপ নিতান্তই আলোর বালখিল্যতা। অসীমদের বাড়ির কাছের পুজোটা এ বছরই প্রথম হয়েছে, একটা বিশেষ কারণে। গ্রামের সবচেয়ে পণ্ডিত মানুষ রামকমল ভট্টাচার্যের নির্দেশে প্রথম এই পুজোর ব্যবস্থা। মোটামুটি বড় পুজো মণ্ডপের এক পাশে পারুল বন আর অন্য পাশে ঘন জনবসতি। একটা মাটির রাস্তা গ্রামের বাজার অঞ্চল ছেড়ে সোজা দক্ষিণে চলে গেছে। কিছু দূর যাওয়ার পর বাঁদিকে বাঁক নিলেই সামনে বিরাট ভাগীরথীর পশ্চিম পার। ভাগীরথী গ্রামের উত্তরেও আছে, তবে সেদিকটা শ্মশান। এই দক্ষিণের ঘাটে প্রতিবার প্রতিমা বিসর্জন হয়। আশ্বিনে মাঝে মাঝে ঘাট এত পিছল হয়ে যায় যে খাঁড়া এঁটেল মাটি পার বেয়ে বিশাল প্রতিমা জলের কিনারা পর্যন্ত নিয়ে যেতে হয়। ছোট বড় দুর্ঘটনা ঘটে যেতেই পারে যে কোনো সময়। প্রায় 300 হাত উঁচু নদীর পার, সেখান থেকে পরপর লম্বালম্বি বাঁশ ফেলে দেওয়া হয়েছে একদম জল পর্যন্ত। প্রতি বাঁশের সমান্তরালে হাত চারেক তফাতে আরো একটা করে বাঁশ পাতা। প্রতিমার পিছনের বাঁশ বা কাঠের কাঠামোতে মোটা পাটের আঁশ পাকানো দড়ি বাঁধা হলো। সেখানে কয়েকজন শক্ত সামর্থ্য লোক নিচের দিকে পড়তে থাকা প্রতিমাকে রক্ষা করবে, আর সামনে কয়েকজন নিম্নগামী মূর্তিটিকে বাঁশ বদল করে দেবে। দুটি বাঁশ যেখানে মিলিত হয়েছে সেখানে সম্পূর্ণ কাঠামোকে একটু উঁচু করে এক বাঁশ থেকে আর এক বাঁশে নিয়ে যাওয়া হবে। অসীম, সুবল, বনবিহারী আর ফিরোজ থাকবে এই বাঁশ বদলের জায়গাটায়। সেবারে প্রচণ্ড বৃষ্টিতে নদী অনেকটা উপরে উঠে এলেও বিসর্জনের সময় সুবিধা তেমন হয়নি, উপরন্তু বিপজ্জনক হয়ে উঠেছিল। ভিজে পিছল এঁটেল মাটি, আর ঘাটের বাঁ পাশে বাঁশ পেতে তৈরি নদী পারাপারের জেটি। জেটি বলতে দুটি পাশাপাশি বড় বাঁশের মাচা, তার মাঝে মাঝে উঁচিয়ে উঠেছে ছুঁচালো বাঁশের খুঁটি। সপ্তমী থেকে নবমী টানা 3 দিন বৃষ্টি হওয়ার পর আকাশ দশমীর সকালে উজ্জ্বল নীল হয়ে উঠেছিল। সেই সঙ্গে চাঁদি ফাটা রোদ্দুর। ব্রজ জেলে বলল, এই এত বৃষ্টি হওয়ার পরেও কি গরম রে বাবা, রাতে ভোগাবে আবার। হলো তাই। বিকেল হতে না হতে ঘন কালো মেঘ নীল আকাশের মুখে কালি লেপে দিয়ে অন্ধকার করে এলো, আর সেই সঙ্গে ঘন ঘন বজ্রপাত। পুজোর কর্মকর্তা ছিলেন আদিনাথ চক্রবর্তী, রামকমল আর শঙ্কর হালদার। এই অবস্থায় বিসর্জনের লোক জোটাতে পারলে হয়। শেষ পর্যন্ত ব্রজ, অসীম, সুবল আর ফিরোজ গোটা 5 জন ঠিকে মুনিশ নিয়ে বিসর্জনের পথে রওনা দেওয়া হলো। বয়স্ক সদস্যদের ওরাই ভাসানে যেতে বারণ করল। মুনিশের দলের সর্দার ছিল শ্মশানের ডোম ছেদিয়া, দড়া পাকানো কাঠ কাঠ দেহ, নিকষ কালো গায়ের রং। গির্জার বড় ঘড়িতে ঢং ঢং করে সন্ধে 7টা বাজবে। টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। তার মধ্যেই মেঘ ছিঁড়ে উঁকি দিচ্ছে চাঁদের আলো। মেঘ আর ছেঁড়া জ্যোৎস্নার মিশ্রণ যেন জীবন্ত হয়ে খেলে বেড়াচ্ছে
নদীর বুকে। আর নদীর প্রবাহকে মনে হচ্ছে মুলতানি মাটি আর পারদ গোলা তরলের মিশ্রণ। ব্রজ, অসীম আর সুবল প্রতিমার পিছনে বাঁধা নাইলনের দড়িটা শক্ত করে ধরে রয়েছে, আর বাঁশ বদলের সময় একটু একটু করে হাত ঢিল দিচ্ছে। আর নিচে বাঁশ বদল করছে ছেদিয়া সহ মোট 5 জন লোক। দড়ি ছাড়ার কাজটা খুব সাবধানে করতে হয়। একটু আগে পরে হলে বিরাট প্রতিমার ভারসাম্য নষ্ট হতে পারে মুহূর্তের মধ্যে, এবং তাতে বিশাল দুর্ঘটনা ঘটা আশ্চর্য নয়। প্রতিমা যখন জল আর পাড়ের মাঝামাঝি, বৃষ্টিটা তেড়ে ফুঁড়ে এলো। তীরের মতো জলের বড় বড় ফোঁটা চোখে মুখে বিঁধতে লাগলো সবার। এই অবস্থায় নিজের ভারসাম্য রাখাই কষ্টকর, তার উপর ওই 10 মণি দুর্গা প্রতিমা। এরই মধ্যে হঠাৎ ঘাটের মাটির বুক চিরে উঁচিয়ে ওঠা পাথরে হোঁচট খেল অসীম, আর ভিজে মাটিতে পিছলে পড়তে হাত থেকে বেরিয়ে গেল দড়ির মুঠ। আর দড়ির আচমকা আন্দোলনে একই সঙ্গে ব্রজ আর অসীমের হাত থেকেও পিছলে গেল দড়ি। প্রবল চিৎকার উঠল নিচ থেকে, আর ঝপাস ঝপাস করে জলে লাফ দেওয়ার শব্দ শোনা যায়। কিছুক্ষণ আগু পিছু দুলে উঠে প্রতিমা আছড়ে পড়ল। বৃষ্টিতে ভিজে নরম হয়েছিল আগে থেকে। প্রবল দুলের ফলে ঘাড়ের কাছ থেকে মট করে ভেঙে গেল মাথাটা। বিন্দু মাত্র সময় না দিয়ে পিছলে নদীর বুকে নেমে গেল সেই প্রতিমা। জলের উপর কিছুক্ষণ স্থির হয়ে ভেসে থেকে ডুবে গেল মা দুর্গার ভাঙা মাথা। হঠাৎ শিউরে উঠল অসীম। তার কাঁধে হাত রেখে ব্রজ ফিসফিস করে বলল, তাকিয়েছিল রে, ওটা তাকিয়েছিল, লাল টকটকে চোখ। ছেদিয়া জল থেকে উঠে এলো কিছু পরে, এসেই কাইমাই করে অভিযোগ শুরু করে দিল। ये कैसा काम बा? हाँ, मगरमच्छ काट ले को पाया में, खून वून आ गया, देखो खून आ गया। ব্রজদা মশালের আলোয় ছেদিয়ার পায়ের ক্ষতস্থান দেখল। অসীম আর সুবলও দেখল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কি সর্বনাশ যে আমাদের হয়েছে, আমরা হয়তো নিজেই জানি না। যা হয়েছে তা তো আর ফেরানো যাবে না। চলো বাবারা, দড়ি বেঁধে মায়ের বাকি অংশ হেঁচড়ে হেঁচড়ে নামিয়ে দিই জলে। জগৎ জননী আমাদের রক্ষা করবেন, রক্ষা করবেন। ছেদিয়া কিছুতেই রাজি নয়। একে তো অশুভ কাজ, তার উপর পা থেকে দরদর করে রক্ত ঝরছে ছেদিয়া। ব্রজদা হাতে পায়ে ধরার মতো করে ভয় দেখিয়ে শেষে 4 গুণ মজুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের রাজি করল। 7টি বলবান হাতের টানে মস্তকহীন দুর্গা প্রতিমা ভাঙতে ভাঙতে পিচ্ছিল পার বেয়ে নেমে এলো জলে। মূর্তির মাটির আস্তরণ নদী তীরের পাথরের ধাক্কা খেয়ে খুবলে উঠে এসেছে। সেখানে দেখা যাচ্ছে বাঁশের ভাঙা টুকরো, প্রতিমার শাড়ির বিভিন্ন অংশ ছেঁড়া, মেটে রঙের হাত পায়ের অংশ দেখা যায়। এই মূর্তি আর দুর্গা মূর্তি মনে হচ্ছে না। জলে পড়ে কিছুক্ষণ চিত হয়ে ভেসে রইল ভাঙা চোরা কাঠামোটা। তারপরই সবাইকে চমকে দিয়ে ভুস করে চোখের নিমেষে তলিয়ে গেল। স্পষ্ট মনে হলো অসীম কোন শক্তির টানে ছুটে চলল পাতার লোকের দিকে। হু হু করে একটা হাওয়া ছুটে এলো ঘূর্ণির মতো, আর মেঘ ছেঁড়া মৃদু চাঁদের আলোয় মনে হলো কে যেন আকাশে চুল উড়িয়ে ছুটে বেড়াচ্ছে কেঁদে কেঁদে। ছেদিয়া ফিসফিস করে বলল, সিয়ারাম 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 সিয়ারাম। বাড়ি ফেরার পথে কেউ একটাও কথা বলে, যেন শ্মশান থেকে ফিরছে
ছায়া ছায়া কাদামাখা বিষণ্ণ মূর্তিগুলো। বাজার পার হয়ে কিছু দূর পশ্চিমে হেঁটে পাড়ায় ঢোকার মুখেই চারা আম গাছের বন একটা। সেখান থেকে ব্রজ যাবে সোজা পশ্চিমে নিজের নতুন খামার বাড়িতে। অসীম আর সুবল দক্ষিণে। ব্রজ হঠাৎ এইদিক ওদিক তাকিয়ে বলল, আমি তোদের কারো বাড়িতে থাকবো আজ। অসীম বলল, হ্যাঁ, সে তো খুব ভালো হবে, তবে অমন করে কথা বলছো কেন? কি হয়েছে? আমি যেন পিছন পিছন পায়ের শব্দ শুনতে পাচ্ছি খালি। আর আর হ্যাঁ, আর কি? আর কি? আর হ্যাঁ, আর ছেদিয়ার পায়ে দাঁতের দাগগুলো দেখেছিস? হ্যাঁ দেখেছি তো, কুমির কামড়েছে বললো, খুব রক্ত পড়ছিল। এই নদীতে কুমির নেই অসীম। আর ওই কামড়ের দাগগুলো ছোট ছোট চারকোনা, গোল মানুষের দাঁতের মতো। মানে? জানি না, খুব সাবধানে থাকতে হবে আজকের রাতটা। কাল আবার রামকমল জ্যাঠার কাছে যাব সকালে। বাড়িতে কাউকে এখনই কিছু বলার দরকার নেই, বুঝলি? দুজনেই মাথা নেড়ে সায় দিল। দশমীতে ভাত রান্না করেনি মা, কিন্তু পোলাও, মাংস, পায়েস গলা দিয়ে নামত না। বুকটা কেঁপে কেঁপে উঠছে থেকে থেকে। মুখ হাত ধুয়ে বিছানা নিল সবাই। মাঝ রাতে হঠাৎ কুকুরের প্রচন্ড চিৎকারে ঘুম ভেঙে যায় অসীম। বৃষ্টির ছাঁট থেকে বাঁচার জন্য জানলা বন্ধ করা ছিল। বিছানা থেকে পা টিপে টিপে উঠে আলতো করে জানলার একটা পাল্লা এক চিলতে খুলল সে। ছেঁড়া ছেঁড়া জ্যোৎস্নার টুকরো নিম গাছের পাতার জালে আটকে আছে। কিছু ফাঁক গলে রাস্তায় এসে পড়ছে। একটা শব্দ ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। কুকুরগুলো একবার চিৎকার করেই থেমে গিয়েছিল। না, ঝিঁঝি পোকার ঝুমঝুম নয়। শব্দটা শুনলে মনে হয় অনেকগুলো ধাতব জিনিস একসঙ্গে উদ্দেশ্যহীনভাবে ছোটাছুটি করছে, অন্ধের মতো ধাক্কা খাচ্ছে গাছের গায়ে। কি যেন খুঁজে চলেছে পাগলের মতন। কখনো ছুটে যায় তো কখনো ঝোপঝাড় হেঁটে বেড়ায়। থরথর করে কাঁপছে অসীম। কে ও? কি খুঁজছে অমন পাগলের মতো? জানালা বন্ধ করে দম বন্ধ করে পড়ে রইল বিছানার এক কোণে। সারা রাত এক ফোঁটা ঘুম এলো না তার। নিঝুম প্রহরের মাঝে মাঝে এক অপার্থিব ধাতব ঝমঝম শব্দ কেটে বসে যেতে লাগল রাত্রির নরম বুক চিনে। সারা রাত জেগে থাকার পর সকাল তেমন একটা উচ্ছ্বাস নিয়ে আসেন। অসীমের চোখে সকালের প্রথম রোদ্দুরের রং ধূসর। গাছের পাতার ঝকঝকে সবুজ অংশটুকু এড়িয়ে চোখে পড়ছে শিউলি গাছের গুঁড়িতে জমা হওয়া কালো শুঁয়োপোকার রোমশ পিঠ। গা গুলিয়ে উঠল। মা দরজায়। চোখ কুঁচকে তাকে একটু দেখে নিয়ে বলল, কাল রাত থেকে গুম হয়ে আছিস, ফেলে ছড়িয়ে খেলি, মুখ ধুয়ে আয়, দুটো নাড়ু আর চিড়ে খা। খাবার কথা শুনে অসীমের গা পাক দিয়ে উঠল। হরহর করে বমি করে ফেলল দরজার পাশেই। মাথাটা ঘুরে উঠল তার। মা দৌড়ে এসে ধরল, না হলে হয়তো পড়েই যেত। শরীর খারাপ বাঁধিয়েছিস? এই শরতের বৃষ্টিতে ভিজলি তো, দেখ সারা শীত ভুগবি, দুটো মুখে দে বাবা। মায়ের হাত ছাড়িয়ে চোখে মুখে জল দিল অসীম।
জামাটা গায়ে গলিয়ে দরজার দিকে হাঁটল। যেতে যেতে পিছু ডাক শুনল মায়। অসীম, কিছু খেয়ে যা, পিত্ত পড়বে বাবা, বড় কিছু বাধাস না বলে দিচ্ছি কিন্তু। পরে খাচ্ছি। ছোট্ট উত্তর দেয় অসীম। বাড়ির বার দরজা থেকে পূবে সোজা পথ। দশমীর পোড়া বাজির টুকরো টাকরা পড়ে রয়েছে। পোড়া বারুদের কালো দাগ লেগে আছে নীল কাগজের গায়ে। কয়েদ বেলের গাছটা ফলে ফলেছে, মিষ্টি গন্ধে বাতাস ভারাক্রান্ত। অন্য দিন হলে কাঠবেড়ালির মতো তরতর করে উঠে যেত গুঁড়িবে। কয়েদ বেল গাছটার ঠিক উত্তরে মাটি কাটা গর্ত। গরুর গাড়ির চাকার দাগ সাপের মতো ইকে বেঁকে উঠে এসেছে পশ্চিমের মূল রাস্তায়। তার ঠিক পাশেই দক্ষিণে সুবলদের বাড়ি। জবা, গোলাপ, টগর সার বিঁধে নিথর হয়ে আছে। ছোট দরজা ঠেলে ভেতরে ঢুকলো অসীম। সুবল, ব্রজ, সুবলের বিধবা পিসি, শঙ্কর সাপুরে, সুবলের মা সবাই বসে আছেন চুপচাপ। একটা অচেনা পাখি টি টি করে উঠে চুপ করে গেল। অসীমকে দেখে সুবলের মা বলল, আয় বস, খেয়েছিস কিছু? অসীম কিছু না বলে শুকনো হাসি হাসার চেষ্টা করলো একটা। ব্রজুর পাশে খালি কাঠের চেয়ারটায় বসল। স্বামী মারা যাবার পর থেকে সুবলের পিসি সুবলদের সাথেই থাকে। সুবল তার প্রাণের বেশি প্রিয়। গজগজ করে উঠলেন তিনি। ওকে আবার বসতে বলা কেন? অলুক্ষণে ছেলে একটা। আহ দিদি, কি হচ্ছেটা কি? একটা বাচ্চা ছেলে, ওকে ইচ্ছে করে করেছে? আর একারই বা দোষ কোথায়? দড়ি তো অন্যদের হাতেও ছিল, তারা সামলে নিতে পারল না। অসীম বুঝল সুবল বাড়িতে সবকিছু জানিয়েছে। তারও বোধ হয় সবকিছু খুলে বলা উচিত ছিল বাবা মাকে। মনটা অনেকটা হালকা হতো। তুই রাতে কিছু শুনতে পেয়েছিস? সুবলের মা উৎকণ্ঠিত গলায় অসীমকে জিজ্ঞাসা করলেন। অসীম চোখ তুলে তাকালো, বোঝার চেষ্টা করল ভদ্রমহিলা ঠিক কি শুনতে পাওয়ার কথা জানতে চাইছেন। সুস্পষ্ট আতঙ্ক তার চোখে। গলা নামিয়ে অসীম বলল, হ্যাঁ, খুব কুকুর ডাকছিল কাল রাত্রে। অন্য কিছু শুনিসনি? হ্যাঁ, অন্য কিছু বলতে? অস্বাভাবিক কোনো শব্দ? অসীম ভেঙে পড়ল এবার। শরীরটা আবার খারাপ লাগছে তার। সব খুলে পড়ল সে। রাতে শোনা ধাতব ঝমঝম শব্দ, গাছপালার মধ্যে অশরীরী পদচারণা। ব্রজর ঠোঁট সাদা হয়ে গেল। সে চেঁচিয়ে বলল, এখনই এখনই রামকমল জেঠুর কাছে চল সবাই, কিছু তো জানাতে পারবেন উনি। সায় দিলেন শঙ্কর। সবাই কিছু মুখে দিয়ে নে, খালি পেটে মাথা কাজ করবে না। মাথা ঠান্ডা রাখাটা এখন সবচেয়ে বেশি জরুরি। আমার মনে হয় অসীমের মা বাবাকে আগে ব্যাপারটা জানানো উচিত। বাবা, তুমি যাবে না আমাদের সাথে? সুবলের বাবা চিন্তিত মুখে বললেন, যাওয়া তো উচিতই, কিন্তু এসব ব্যাপারে রামকমলদা সংশ্লিষ্ট লোক ছাড়া আর কারোর সাথে কথা বলেন না। পরে না হয় একবার যাব, তোরা কথা বলে দেখ আগে তিনি কি বলেন। কয়েদবেলের গাছটার পাশ দিয়ে যাওয়ার সময় গাছের উপরের দিকে একটা হুটোপুটি শব্দ শুনে ওরা তাকালো। গাছ পেয়ে তরতর করে নেমে এলো একটা ছেলে। কাজী ইলিয়াস সাহেবের ছেলে ফিরোজ। খেলাধুলায় বা গাছ বাইতে ওর জুড়ি। ওদের মুখের দিকে তাকিয়ে ম্লান হাসতে গিয়েও গম্ভীর হয়ে গেল সে। তুই সাত সকালে গাছে যে? ব্রজ প্রশ্ন করলো অবাক হয়ে। সারা রাত কাছেই তো ছিলাম। হ্যাঁ? আরে বনবিহারীদার বাড়িতে কাল রাতে নেমন্তন্ন ছিল,
খাওয়া দাওয়া সেরে ফিরতে ফিরতে ওই প্রায় 1:30-2 বেজে গিয়েছিল। বৃষ্টিটা সবেমাত্র শেষ হয়েছে, একটু একটু জ্যোৎস্না। সুবলদের বাড়ির দরজা পার হয়ে ওই মাটি কাটা গর্তের পাড়ের মাঝামাঝি আসতেই একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। অদ্ভুত শব্দ? হ্যাঁ, আরে অনেকগুলো নুপুর হাতে নিয়ে বাজালে যেমন শব্দ হয় তেমন। সামনের বাঁধটায় ওই আমড়া গাছের পাশে অনেকটা জায়গায় গাছপালার ঘের নেই। আকাশ থেকে হলুদ চাঁদের আলো পড়েছে, সেদিক থেকে দেখি শব্দটা আসছে। চুপচাপ পা টিপে টিপে কদবেল গাছে সেটে গেলাম। হঠাৎ হঠাৎ বাঘের মাথায় দেখি, ওরে বাবা কি ভয়ানক! ব্রজ অসীম আর সুবলকে একসাথে চেপে ধরল। অসীম চুপ, সুবল দম বন্ধ করে আছে। প্রায় 9 হাত লম্বা একটা মেয়ের দেহ, তার মাথা নেই, সারা গায়ে গয়না, পায়ে পায়ে অনেকগুলো নূপুর। সে দুদিকে হাত ছুটতে ছুটতে হনহন করে এগিয়ে আসছে, কখনো রাস্তা থেকে নেমে ঝোপে ঝাড়ে ঢুকে যাচ্ছে, আবার হাতড়ে হাতড়ে ফিরে আসছে রাস্তায়। ভয় পাগলের মতো হাঁচড় পাঁচড় করে আমি উঠে পড়লাম গাছবে। গাছের ঠিক নিচটায় পৌঁছে সে দেখি হঠাৎ করে থমকে দাঁড়ালো, দুহাত দুদিকে পাগলের মতন দিকে ছুটতে লাগলো। আমি বুঝলাম আমার অস্তিত্ব সে বোধহয় টের পেয়েছে। দম বন্ধ করে গাছের মোটা ডাল আঁকড়ে পড়ে রইলাম। খানিক পরে এসে দেখি রাস্তা ছেড়ে দৌড়ে নেমে গেল ওই মাটি কাটা গর্তের মধ্যে। ওই তো ওইখানেই নেমে গিয়েছিল। গাছের উপর থেকে ক্ষীণ আলোতে দেখলাম সুবলদের বাড়ির পেছনে পাগলের মতো ক্রমাগত ছোটাছুটি করছে, আর থেকে থেকে হাত পা ছুটছে। অনেকক্ষণ একটানা কথা বলে ফিরোজ হাঁপাচ্ছে। ব্রজ বলল, কোথা দিয়ে নেমেছিল গর্তের মধ্যে? ফিরোজ আঙুল দিয়ে জায়গাটা দেখালো। পাড়ের ভেজা ঘাস থিতলে আছে ভারী পায়ের চাপে। কিছুটা নেমে নরম কাদা মাটি, তাতে অসংখ্য বিক্ষিপ্ত পায়ের ছাপ। ফিরোজ ধপ করে মাটির উপর বসে পড়ল। সুবলের ফোঁপানি শুনে ঘুরে তাকাতে পারল না অসীম আর ব্রজ। কাদা মাটিতে গেঁথে বসেছে বিশাল বিশাল পায়ের ছাপ। ছাপগুলো সব এক রকমের নয়, কোনোটা প্রায় 30-35 আঙুল লম্বা মানুষের পা, আর অন্যগুলো গোল গোল বিরাট কোনো বিড়াল জাতীয় প্রাণীর। ষাটের উপর বয়স রামকমলের, মাঝারি উচ্চতা, ফর্সা টকটকে গায়ের রং, নিয়মিত যোগব্যায়াম আর ভোরবেলা হাঁটা চলা বজায় রেখেছেন এই বয়সেও। পেশিবহুল না হলেও সুঠাম টান টান শরীরে যে শক্তি ধরেন তা বোঝা যায় একবার দেখলেই। রামকমল বন্দ্যোপাধ্যায় বিয়ে থা করেননি। গ্রামের পূর্ব প্রান্তে ছোট্ট একতলা বাড়িতে একাই থাকেন। একমাত্র সঙ্গী লোচন কাজল নামে একটি লোক। লোকটি কথাবার্তা একদমই বলে না। বাইরে থেকে অতিথির দল আদেও জানে না সে বোবা নাকি কালা। রামকমলের বাড়ির চৌহদ্দি বিরাট বড়। তার এক পাশে পূর্ব দিকে শীতে মরশুমি ফুলের চাষ করে লোচন কাজল। ওইটি তার নিজের আয়। দক্ষিণে বিরাট আমবাগান, সেটাও রামকমলের সম্পত্তিরই অংশ। আম গাছের সারির ফাঁকে ফাঁকে উঁচু হয়ে থাকা পাথুরে চাতাল, ইটের ছোট পাঁজা ইত্যাদি দেখতে পাওয়া যায়। বন্দ্যোপাধ্যায় বংশের আদি বাড়ির ধ্বংসাবশেষ ওর নিচেই কোথাও প্রথিত আছে বলে গ্রামের লোক জানে। শুধু গ্রামের লোক কেন, কলকাতা থেকেও মাঝে মধ্যে সাংবাদিক, ঐতিহাসিক, প্রত্নবিদ আসেন তার কাছে। খুব কম কথার মাধ্যমে যেটুকু বলা সম্ভব
তিনি তাই বলেন। ইহজাগতিক বস্তুর প্রতি খুব একটা টান নেই তাই। গ্রামের লোক তাকে রাম ঠাকুর বলেই চেনে। তার বইয়ের সংগ্রহ দেখলে যে কোনো বই সংগ্রহকারীর চোখ ছানা বড়া হয়ে যায়। কি নেই তার সংগ্রহে! দেশি বিদেশি মিলিয়ে প্রায় 34টি ভাষার বই তার করায়ত্ত। হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, মালায়ালাম ছাড়াও পালি, সংস্কৃত ও অন্যান্য প্রান্তিক ভাষার বই জলজল করছে তার সংগ্রহে। শোয়ার ঘরের আয়তনের প্রায় 1.5 তার বইয়ের ঘর। পূব দিকের দরজা ঠেলে চৌহদ্দির মধ্যে ঢুকল ওরা 4 জন, অসীম, সুবল, ফিরোজ আর ব্রজ। ডান দিকে বীজতলা তৈরি হচ্ছে আগামী শীতের মরশুমি ফুলের জন্য। বাঁদিকে সারি সারি কালকাসুন্দে, কালমেঘ, হেলেঞ্চা, তেলাকুচো, করলা, জবা, তুলসী আর নিম ওর সাথে জড়াজড়ি করে রয়েছে। সূর্যের আলো বিভিন্ন গাছে বিভিন্ন রকমের প্রভায় ওতপ্রোতভাবে মিশে আছে। সে যেন এই গাছগুলোরই অঙ্গ। তোরা ঘরে আয়। ওরা তাকিয়ে দেখল বাড়ির বারান্দা থেকে হাতছানি দিয়ে ডাকছে রামকমল। সাদা ধুতি, সাদা ফতুয়া। ঘরে ঢুকেই সবাই রামকমলকে ঘিরে বসল। জেঠু, ওই উত্তরে বড় কয়েদবেলের যে গাছ, তার পাশে যে মাটি কাটা গর্তটা আছে, তার নরম মাটিতে পায়ের ছাপ দেখেছি আমি জেঠু। অসীমের দিকে সপ্রশ্ন চোখে তাকিয়ে রামকমল। 2 পেয়ে জন্তুর ছাপ। একটা পা বিরাট কোনো মানুষের, আর একটা পা ওই দৈত্যাকৃতি বিড়ালের মতন বড়, বিরাট বড় একদম। আর আর ফিরোজ তাকে সামনাসামনি দেখেছে। আমি সারা রাত ঝমঝম শব্দ শুনতে পেয়েছি বাড়ির চারপাশে জেঠু। ওই ব্রজদা আর সুবলও শুনেছে। রামকমল চিন্তিত হয়ে বলে উঠলেন, কাজটি বড় ভালো করিসনি, অজান্তে করলেও ভালো করিসনি। চামড়া মোড়া চেয়ারটায় বসে 5 তেতো খাচ্ছেন তিনি। লোচন কাজল বাকি সবার হাতে একটা করে চিনে মাটির লম্বাটে পাত্র দিয়ে গেছে। তাতে অদ্ভুত দেখতে একটা উষ্ণ তরল। রামকমল বললেন, ওটা ফুঁ দিয়ে একটু ঠান্ডা করে গিলে নে, 10 মিনিট পর জল খাবি। চুপচাপ বসে ওরা ফুঁ দিতে লাগলো। একটা পুদিনা আদা মিশ্রিত গন্ধ উঠে আসছে। মিনিট 2 মধ্যে তরলটা খাওয়ার মতো একটা মোটামুটি উষ্ণতা এলো। জিনিসটা খাওয়ার পর নিজেদের বেশ তরতাজা লাগলো। রামকমল মৃদু ভরাট গলায় বলতে শুরু করলেন, তোরা যথেষ্ট বড় হয়েছিস এখন, তোদের সবটা খুলে বলা যেতেই পারে। সবাই উৎসুক হয়ে নড়ে চড়ে বসল। ভারতবর্ষে একটা সময় ছিল যখন মন্দিরে মন্দিরে দেবদাসে নিয়োগ করা হতো। প্রথা ছিল দেবতার সেবার নামে স্রেফ মন্দির গণিকা করে রাখা হতো মেয়েদের। কেউ কেউ ধর স্বেচ্ছায় হতো, কেউ রাজার আদেশে, ধর্মাধিকারীদের নির্দেশে। অনিচ্ছুক মেয়েরা প্রায়ই চাইতো পালিয়ে যেতে। কদর্যমনা বৃদ্ধ কাপালিক বা পুরোহিতের যৌন সঙ্গী হতে কতদিন ভালো লাগে। কেউ আক্ষরিক অর্থেই পালাতে চাইতো, আবার কেউ আত্মহত্যা করে পৃথিবী থেকেই পালিয়ে যেত। আর তখনই হতো এক মহা অমঙ্গলের সূচনা। এখন যেমনটি ঘটছে। এখন যেমন ঘটছে মানে? জানতে চাইল অসীম। দেখ, যে কোনো দৈব অশুভ শক্তি জাগ্রত হতে গেলে একটি আধার প্রয়োজন হয়। অনেকটা তরল বা বায়বীয় পদার্থের মতো। সেই আধারে শক্তিটি পূর্ণ রূপ পায়, তারপর ক্রমান্বয়ে মানুষের কল্যাণ বা অকল্যাণ করে। তার মানে এই ঘটনাও তেমন কিছু ঘটনার সঙ্গে জড়িত, মানে কোনো দেবদাসের সঙ্গে? একদম। সুপ্রাচীন যুগ থেকে শৃঙ্খলে শৃঙ্খলে প্রবাহিত
এক অশুভ শক্তি ওদের হাতে দুর্গামূর্তির ভেঙে যাওয়ার অকল্যাণের সুযোগে আবার জেগে উঠেছে। রাক্ষসী দেবদাসী সুযোগ পেয়েছে মানব জাতির ধ্বংস সাধনের। ওদের মুখ দেখে রামকমল বুঝলেন কেউ কিছুই বোঝেনি। তিনি আরাম কেদারায় ঠেস দিয়ে বসে বললেন, দেখ, এ ব্যাপার আমার দাদা সিদ্ধেশ্বরও জানতো না। একমাত্র বনবিহারী কিছুটা আন্দাজ করতে পারে। লোচন কাজলের জন্ম বৃত্তান্তের সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনার অত্যন্ত নিবিড় যোগ। লোচন কাজল? হ্যাঁ, লোচন কাজল। এই ঘটনার মূল আমি কিছু জানতে পেরেছি অসীমের বাড়ির প্রাচীন পুঁথিপত্র দেখে, আর কিছুটা জানতে পেরেছি পুরাণ ঘেটে। কালের প্রাচীন গহ্বরে এই ঘটনার বীজ প্রথিত। পুরাকালে কেশী দানব প্রজাপতির কন্যা দেবসেনা ও দৈত্যসেনাকে হরণ করে। দেবসেনা ছিলেন দেবরাজ ইন্দ্রের মাস্তুত বোন। বোনের আর্তচিৎকার শুনে ইন্দ্র মানস পর্বতে উপস্থিত হন। কেশী ও দেবরাজের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়। পরাজিত হয়ে কেশী পালিয়ে যায়। ইন্দ্র দেবসেনাকে অভয় দান করেন। ইন্দ্রদেবকে প্রণাম করে দেবসেনা প্রার্থনা করেন এক অজেয় পুরুষ যেন তার পতি হন এবং দানব জাতি সর্বনাশ করেন। দেবসেনার ইচ্ছার কথা জেনে ইন্দ্রদেব তাকে ব্রহ্মার কাছে নিয়ে যান। ব্রহ্মা বলেন, সপ্ত দেবর্ষির যজ্ঞের ফলস্বরূপ এক পরম শক্তিশালী পুরুষ জন্মগ্রহণ করবেন। তিনি দেবসেনার পতিত হবেনই, সেই সঙ্গে হবেন স্বর্গের সেনাপতি। ব্রহ্মাকে প্রণাম করে ইন্দ্র এবং দেবসেনা উপস্থিত হন সপ্তর্ষির যজ্ঞস্থানে। হোমের আগুন সরিয়ে সশরীরে প্রকট হলেন স্বয়ং অগ্নিদেব। ঋষি পত্নীরা হোমস্থানের খুব কাছেই ছিলেন। কেউ লীলায়িত ভঙ্গিমায় উপবিষ্ট, দেবশিল্পীর আঁকা চিত্রের মতো শুয়ে আছেন কেউ। সর্বভূক অগ্নি কামাবিষ্ট হলেন তাদের দর্শন মাত্র। কিন্তু সপ্তর্ষিগণের পত্নীরা একে পরম পবিত্র ও সাধ্বী, তদুপরি অমিত শক্তির আধার। তাদের পাওয়া অসম্ভব জেনে অগ্নি দুঃখিত মনে দেহত্যাগের সংকল্প করে বনে চলে গেলেন। অগ্নিদেবের অজ্ঞাতে দক্ষ কন্যা সাহা তাকে কামনা করতেন। সপ্তর্ষির পত্নীগণের প্রতি অগ্নির মনোভাব জানতে পেরে তিনি সুবর্ণ সুযোগটি কাজে লাগালেন। সর্বপ্রথম মহর্ষি অঙ্গিরার স্ত্রী শিবার রূপ ধারণ করে অগ্নির সঙ্গম লাভ করলেন সাহা। তারপর এক গরুর পক্ষিণীর রূপ নিয়ে অগ্নির বীর্য কৈলাস পর্বতের কাছে সোনার কুণ্ডে নিক্ষেপ করলেন। তারপর আরও 5 বার সপ্তর্ষির অন্যান্য পত্নীদের রূপ নিয়ে অগ্নির সঙ্গে মিলিত হলেন। বশিষ্ঠ পত্নী অরুন্ধতী তপস্যা বলে অত্যধিক বলিয়ান ছিলেন। সাহা তার রূপ ধারণ করতে অক্ষম হলেন। এই 6 সঙ্গমের রেত কাঞ্চন কুণ্ডে নিক্ষিপ্ত হল। স্কন্ন বা স্খালিত শুক্র থেকে 6 মাথাযুক্ত সরানন স্কন্ধ উপস্থিত হলেন। ত্রিপুরাসুর বধ করার পর ভগবান শিব যে ধনুক রেখে দিয়েছিলেন, বালক স্কন্দ সেই ধনুক হাতে নিয়ে গর্জন করতে লাগলেন। ইন্দ্র তাকে দেব সেনাপতি রূপে বরণ করলেন। মহাদেব এবং পার্বতী স্বয়ং এসে স্কন্দের গলায় সোনার মালা পরিয়ে সন্তান রূপে বরণ করে নিলেন। ব্রাহ্মণগণ অগ্নিদেবকে রুদ্র নামে অভিহিত করেন, তাই স্কন্দ মহাদেবেরও পুত্র নামে জগতে বিখ্যাত হলেন। মহাদেব পার্বতীর প্রতি ভক্তি এবং ভালোবাসা প্রমাণে অক্ষম হয়ে স্কন্দ প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি চিরকুমার থাকবেন। কিন্তু মহিষ দানবের বিনাশোত্তর কালে ইন্দ্রের অনুরোধে স্কন্দ দেবসেনাকে বিবাহ করায়
মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হন। তিনি স্কন্দকে শাপ দেন, সকল পুরুষ দেবতার মধ্যে স্কন্দের পুজোই বছরের সর্বশেষ অনুষ্ঠিত হবে এবং তিনি চিরকাল নারী সঙ্গ বিবর্জিত হবেন। সর্বোপরি পশুরাজ সিংহের মতোই জন্ম পরিচয় তথা দৈবী ক্ষমতা আপৎকালে কার্যকারী হবে না তার। শুধুমাত্র অর্জিত শক্তি বা শুভানুধ্যায়ী ভক্তগণের আরাধনার মাধ্যমে তিনি শক্তি লাভ করবেন। নভিষ্যক না সংস্কার সিংহস্য ক্রিয়তে বনে বিক্রমার্জিত রাজস্য স্বয়মেব নরেন্দ্রনা। জন্মকালের বালক স্কন্দরূপে মানস বল হ্রদের জলে পতিত হলেন স্কন্দ। অবন্তিপুরা, খ্রিস্টপূর্ব 346। অবন্তিপুরার নিঃসন্তান রাজা শিবকান্ত সন্তানহীনতার দুঃখে প্রাণ বিসর্জন করার ইচ্ছা নিয়ে মানস বল হ্রদের তীরে এসেছিলেন। একদিকে সন্তানহীনতা, অন্যদিকে সাম্রাজ্যের ভাবী উত্তরাধিকারীর অনুপস্থিতি। রাজা শিবকান্ত মানসিক অবসাদে হতবল হয়ে পড়েছিলেন। রাত্রির তারারা সেই রোজকারের মতোই ঝকঝক করছে, শীতল হাওয়া বইছে সুগন্ধি উপত্যকায়। শিবকান্ত পরমা সুন্দরী বসুন্ধরা ছেড়ে যাওয়ার আগে কিছুক্ষণ বসলেন হ্রদের তীরে। এমন সময় আকাশের উজ্জ্বল নীল একটি নক্ষত্র বড় হতে হতে পৃথিবীর দিকে এগিয়ে আসতে লাগলো। প্রচন্ড তারালো, কিন্তু তাতে আগুনের আঁচ মাত্র নেই। নরম নীল আলো নিয়ে সে আছড়ে পড়ল মানস বল হ্রদের জলে। রাজা শিবকান্ত অবাক হয়ে দেখলেন এক পরম সুন্দর শিশু হ্রদের জলে ভেসে বেড়াচ্ছে, আর তার ডান হাতের পুরো বাহুতে একটি চক্র চিহ্ন উজ্জ্বলভাবে আলো ছড়াচ্ছে। পরম পরিতোষে রাজা তাকে অবন্তিপুরার রাজপ্রাসাদে নিয়ে গেলেন। সর্বসমক্ষে তার যৌবরাজ্য ঘোষণাও করলেন। পুষ্কলাবতী, খ্রিস্টপূর্ব 326। বুক্কেফেলাসের খুর তখন পর্বতমালা থেকে পর্বতমালা, গিরিপথ থেকে সুউচ্চ মালভূমি, পর্বত গ্রন্থি থেকে নদীমাতৃক সমতল কাঁপিয়ে বেড়াচ্ছে। খুরের আঘাতে ছিটকে যাচ্ছে নুড়ি এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র রাজ্যের মসনদ। পারস্য, আর্কিমেনিড, গান্ধারের মতো বৃহৎ সাম্রাজ্যকেও সে রেয়াত করে না। করবেই বা কেন? তার পিঠে বসা মানুষটি স্বয়ং সিকান্দার শাহ, আলেকজান্ডার দি গ্রেট। আরাকোশিয়া, হিন্দুকুশ পার হয়ে পামির গ্রন্থির উত্তর পশ্চিমের ফরগানাকে পদানত করে আলেকজান্ডার এক অবসন্ন সন্ধ্যায় পৌঁছলেন গান্ধার রাজ্যের উপকণ্ঠে। হিন্দুকুশ যদিও তখনও বর্তমান নামে পরিচিত হয়নি, সে তখন ককেশাস, পেশোয়ার উপত্যকা। গান্ধারের রাজধানী পুষ্কলবতী তখনও কয়েক চাঁদের পথ। বর্তমান পাকিস্তানের উত্তর প্রান্তে খাইবার পখতুনওয়ালা রাজ্য স্থান। 3600 বর্গক্রোশ এলাকার একদিকে সুউচ্চ কারাকোরাম, অন্যদিকে ককেশাসের পূর্ব প্রান্তের মালভূমি। ঠান্ডা রূপস্রোতের মতো বয়ে যাচ্ছে কাবুল নদী। নীল সাদা তাঁবুতে জলপাই রঙের জানালা, যেন ইজিয়ান সাগরের জলে পড়েছে গ্রিক জলপাই বনের ছায়া। পাইন পাতার ফাঁকে ফাঁকে হাওয়া আর তুষারের ছুরি চাঁদের আলো কেটে কেটে বয়ে যায়। একটা বালিশে ঠেস দিয়ে সিকান্দার বসেছেন। আকাশের পূর্ণচন্দ্রের ঝিমিয়ে পড়া আলোয় শিবিরের সামনে দিয়ে বয়ে যাওয়া কাবুল নদীতে কেমন যেন একটা ছমছমে ভাব।
পার্সিপোলিস ধ্বংস করার পরেও এমন একটা অতীন্দ্রিয় ভাব সম্রাটের মনে উকি ঝুঁকি দিচ্ছিল। সিকান্দারের শিবির দক্ষিণ পূর্বমুখী, পূর্ব ও উত্তর পূর্বে কারাকোরামের প্রাচীর, পশ্চিমে ঢাল বেয়ে সবুজ তৃণভূমি নেমে গেছে জ্যোৎস্না সিঁড়ি বেয়ে অর্ধচন্দ্রাকারে। সম্রাটের শিবির ঘিরে রয়েছে সৈন্য সামন্তের শিবির। দক্ষিণে নদীর খাতের ঠিক পাশেই আস্তাবল, তার পাহারায় রয়েছে দুজন রক্ষী, অ্যাডোনিস আর বেলেন। দুই ঘোর রক্ষী গ্রিক দেশের কোরা পর্বতের চেয়ে উঁচু কোনো পর্বত দেখেনি আজ পর্যন্ত। সেই শৃঙ্গ ৭,৫০০ পাউসের বেশি হবে কিনা সন্দেহ। ককেশাস থেকে শুরু করে আর্মেনিয়ান, কারাকোরাম, পীরপঞ্চল, হিমালয় পর্বতমালায় যা যা শৃঙ্গ তারা দেখেছে বা নাম শুনেছে তা সবই ২২ থেকে ২৩,০০০। তার উপর কারাকোরামের দজ্জাল আবহাওয়ায় হাড় মাস কালিয়ে যেতে বসেছে। ঠকঠক করে কাঁপতে কাঁপতে বুনো মৌমাছির মধু পুচিয়ে তৈরি মাধভি এক ঢোক গিলে অ্যাডোনিস বলল, এই আরে বলেন, কেমন অদ্ভুত না জায়গাটা? বেলেন কান পেতে কি যেন শুনছিল, একটু চমকে উঠে বলল, শুধু অদ্ভুত? আমার তো মনে হচ্ছে গাছের গুঁড়ির ফাঁকে ফাঁকে যেন হাজার চোখ ঘুরে বেড়াচ্ছে। দূর, ও তো জোনাকি, সেটা নয়। কেমন একটা নিশ্চুপ, আমাদেরই যেন শুধু বেঁচে থাকা দায়। বাকি সব কেমন যেন ঠান্ডা, কেমন যেন এক ফোঁটাও জীবন নেই চারিদিকে। ঠিক ঠিক, আমি অ্যারিস্টটলের পাঠশালার এক ছোঁড়াকে পানশালায় বসে বলতে শুনেছি, এখানে পাহাড়পুরীর কোন এক কোনায় যেন পশুপতি নামে এক কাঁচা খেগো দেবতার বাস। গলায় হাইড্রার চেয়ে ১০০ গুণ বড় এক সাপ সে জড়িয়ে নাকি ঘুরে বেড়ায়, আর তার সাঙ্গপাঙ্গরা কি ওই দেবতা নয়? অ্যাডোনিস আর বেলেনের আলোচনা চলাকালীন একটা দমকা হাওয়া উঠে এলো কাবুল নদীর পাড়ে জুনিপারের ঝোপে নাড়া দিয়ে। ঘোড়াগুলো লাফিয়ে উঠে দড়ি ছিঁড়ে ফেলতে চাইল। হঠাৎ একটা দীর্ঘ মেয়াদী শব্দ কানে আসছে। কোনো এক অতিকায় জীব যেন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আলো ছায়ায় মিশে, আর একটা আষ্টে গন্ধ ভক করে ওদের নাকে এসে লাগলো নদীর হাওয়ায় মিশে। ওরা সেদিকে ঘুরে তাকিয়ে আড়ষ্ট হয়ে গেল। আকাশের পশ্চিমে অল্প ঢলে পড়া গোল চাঁদের একটা অংশ ঢাকা পড়েছে এক অতিকায় জন্তুর মাথায়, আর তার মাথার উপর পোসাইডনের ট্রায়ামের মতো ৩টে শিং, আকারে আয়তনে একটা পৌরবী হাতির চেয়েও বড় সে। মুখটা ঘোড়ার, দেহটা মানুষের, আর সম্পূর্ণ ধপধপে সাদা লোমে ঢাকা। হাতের থাবায় বড় বড় নখ ঝিঁকিয়ে উঠছে দামাস্ক ছুরির মতো। বেলেন চিৎকার করতে ভুলে গেল। অ্যাডোনিস তার কাঁধ খামচে চিৎকার করে ছুটল সেনা শিবিরের উদ্দেশ্যে, আর তখনই দানবটা এক লাফে এগিয়ে এলো স্তম্ভিত বেলেনের দিকে। হতভাগ্যের দেহটা অবলীলায় তুলে নিল এক হাতের মুঠোয়, মুখের একেবারে সামনে নিয়ে এলো তাকে। ধক ধক করে জ্বলছে দুটো চোখ আগুনের গোলার মতো। মৃতপ্রায় বেলেনের দেহটাকে একবার শুঁকল সে দানব, তারপর প্রচন্ড ঘেন্নায় নাক কুঁচকে ছিঁড়ে ফেললো দুটুকরো করে, ছিঁড়ে ফেলে দিল কাবুলের জলে। স্বর্ণ প্রদীপের আলোয় নগ্ন দেহে বসে আছেন আলেকজান্ডার। এই প্রচণ্ড শীতেও তার ভ্রুক্ষেপ নেই। হাতের পানপাত্রে টলমল করছে তীব্র সুরা, তবুও তিনি নিশ্চল। এক এক করে স্মৃতির দরজায় ভেসে উঠছে জয় করা এক এক রাষ্ট্র, আর তাদের রাষ্ট্রবাসীর যন্ত্রণাময় চিৎকার।
রাতের এই প্রহরের শীতলতায় তারা আবার হারিয়ে যাচ্ছে। শুধু একটা চিৎকার তার কানে যেন আঠার মতো লেগে আছে, কিছুতেই ঝেড়ে ফেলতে পারছেন না। কিছু বিস্মিত মুহূর্ত কেটে যাওয়ার পর তিনি বুঝলেন এই চিৎকার তার স্মৃতির নয়, এই রক্ত মাংসের পৃথিবীর। দ্বাররক্ষী সিজারকে তিনি ডেকে পাঠালেন। সে হন্তদন্ত হয়ে এলো এবং সম্রাটকে অভিবাদন না জানিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, প্রভু 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 মিন্টার। এই চিৎকার চেঁচামেচিতে যথেষ্ট বিঘ্নিত হয়েছে মুগদান। তিনি রেগে আগুন হয়ে বললেন, হিন্দে ঢোকার আগেই গাঁজা মেরেছিস শয়তান। না প্রভু, সত্যি, আপনি আপনি নিজে নিজে দেখবেন, চলুন। তলোয়ারের খাপ খুলে শান্ত্রীটির গলা কাটতে গিয়েও তিনি নিরস্ত হলেন। তার সঙ্গে মশকরা করার সাধ্য এতে নেই। খালি গায়ে এক হাতে তলোয়ার আর এক হাতে বিশাল বর্ষা নিয়ে চললেন আর্তনাদের উৎসের দিকে। পিছনে কাঁপতে কাঁপতে সিজার। সেনা ছাউনির অলিগলি সাপদের দ্রুততায় পার হয়ে গেলেন তিনি। আস্তাবলের কাছে এসে দেখলেন, যা দেখলেন তাতে সিকান্দার শাহের বুকটাও দুরু দুরু করে উঠল। ষাঁড় মুখ মিন্টার দানব নয় বটে, তবে তারও বাড়া। অ্যাক্রোপলিসের এথেনার মন্দিরে চারণের মুখে হয়গ্রীব দানবের গান শুনেছিলেন বটে, তবে এ দানব আরো ভয়ঙ্কর। সুতীক্ষ্ণ গ্রিক বর্ষা আর তলোয়ারের আঘাতে তার দেহ থেকে রক্ত ঝরছে অনবরত। হিন্দের তলোয়ারের মতো বিশাল বিশাল দাঁত অবলীলায় বিশাল দেহী ক্ষিপ্র গ্রিক সেনাদের মাথা ধরে ছুঁড়ে ফেলে দিচ্ছে। পাথরে আছড়ে পড়ে তাদের খুলি হাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আলেকজান্ডার এই ভয়াবহের সামনে স্বচ্ছ দৃষ্টি হারায়। তিনি লক্ষ্য করলেন জ্বলন্ত মশালধারী সৈন্যদলকে সে সম্পূর্ণ এড়িয়ে চলছে। আক্রান্ত হচ্ছে শুধুমাত্র তারা যাদের হাতে আগুন। তিনি হাতের অস্ত্র ছুঁড়ে ফেললেন, তারপর দু হাতে দুটো মশাল নিয়ে সরাসরি এগিয়ে গেলেন দানবটার দিকে। সবাই হাহাকার করে উঠল। দানবটা কিন্তু থমকে গেল। আলেকজান্ডারের দিকে একবার লাফিয়ে আসতে চাইল, তারপরে জ্বলন্ত মশালের দিকে তাকিয়ে পিছিয়ে যেতে লাগলো। পিছিয়ে যেতে যেতে নদী খাতের কিনারায় এসে একবার দাঁড়ালো। প্রচন্ড জোরে চিৎকার করে উঠল মাথা ঝাঁকিয়ে। তারপরে দৌড়ে নেমে গেল নদীর খাত বেয়ে পাইন বনের দিকে। সম্রাট স্তম্ভিত। সমস্ত সেনা শিবির ঘিরে দিলেন আগুনের মশাল দিয়ে। শিবিরে ফিরে চিন্তিত মুখে সুরাপাত্র তুলে নিলেন। আবার বললেন, সত্য সেলুকাস, বড়ই বিচিত্র এই দেশ। তাঁবু তোলো, আমরা কালই কাবুল পেরিয়ে কুচ করব। আগুনের বৃত্তের মধ্যে সুরক্ষিত জেনেও গ্রিক সৈন্যদল ঘুমল না সেই ভয়ঙ্কর জ্যোৎস্নামত্ত রাতে। তারা যেন শুনল কুয়াশা মোড়া বনতলি জুড়ে ভেসে বেড়াচ্ছে একটা না মানুষী শব্দ। প্রথম পদগ্রাম, খ্রিস্টপূর্ব 326। দুটি ছায়ামূর্তি পাহাড়ের ঢাল বেয়ে ছুটতে ছুটতে নেমে আসছে। কৃত্তিকা নক্ষত্র লাল টকটকে হয়ে জ্বলছে আকাশে। ভেজা ভেজা ঘাস, কিছু দূরে দক্ষিণে ছায়া ছায়া ঘর বাড়ির সারি। ঘুমিয়ে আছে সমস্ত অঞ্চল। শুধুমাত্র শেষ নাগের মন্দিরে আলো জ্বলছে তখনও। ছায়া মূর্তি সেদিকেই চলল হাঁপাতে হাঁপাতে। হিন্দুকুশ পার হয়ে যদি কেউ সপ্ত সিন্ধু অঞ্চলে আসে,
প্রথম জনপদ সে পাবে শেষনাগ আর লিদর নদীর সঙ্গমস্থলে। ছোট ছোট কাঠের ঘরবাড়ি, সুগন্ধি কেশরের ক্ষেত, নারং ফলের বাগান, নদীর জলে উজ্জ্বল মহাশোল মাছ। এছাড়া এ অঞ্চলে বেশি কিছু পাওয়া যায় না। হাতে গোনা কয়েকটা পরিবার ভেড়া পোষে। তার লোম থেকে তৈরি পশম বস্ত্র যায় রাজধানী অবন্তিপুরার বাজারে। শেষনাগ মন্দিরের পুরোহিত পুরন্দর মন্দিরের দরজায় মাথা ছুঁয়ে নেমে এলেন মন্দির থেকে। মন্দিরের সামনে যে পথ নেমে গেছে শেষনাগ নদীর ঢালে, তার এক পাশেই ছোট্ট একটা কুঠুরির ঘরে তার বাস। তার আরো নিচে নদীর তীরে প্রথম পদ গ্রাম। আজ রাতটা কেমন যেন অদ্ভুত রকমের নিস্তব্ধ। হাওয়া বইছে শুঁশো করে। আচমকা পাথর গড়িয়ে পড়ছে নদীর জলে। নদীর গর্জনের সঙ্গে মিশে যাচ্ছে নদীর জলে পাথর আছড়ে পড়া শব্দ। জড় বস্তু এত বেশি সরব যে জীবনের শব্দ পাওয়া অসম্ভব। ঢাল বেয়ে নামতে নামতে একটা ভারী কিছু নড়াচড়া শব্দ পেলেন পুরন্দর। তোয়াপি পল্লীর ঝোপে ঝোপে আগুনের লাল ফুলকির মতো জোনাকিরা নিঃশব্দে ওড়াউড়ি করছে। শেষনাগের মন্দিরের গর্ভগৃহে অজস্র ধনসম্পদ। অবন্তিপুরা রাজ্যের সম্পদের বিশাল একটা অংশ এই মন্দিরের অনেক গভীরে প্রথিত। উত্তর পশ্চিম সীমান্তের এক এক করে পুষ্কলবতী, গান্ধার, পারসিক সাম্রাজ্য পাগলের মতো ধ্বংস করে চলেছে এক স্বেচ্ছাচারী উন্মাদ। অবন্তিপুরার রাজা মহাবীর। কিন্তু পার্থিব ঐশ্বর্য বীরত্বের ও যুদ্ধের প্রধান বাধা। তাই বিরাট ধনসম্পদ ভাগ করে লুকিয়ে রাখা হয়েছে বিভিন্ন মন্দিরে, যা আপাত দৃষ্টিতে অতি সাধারণ। পুরন্দর সদা তৎপর। যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে যে কোনো সময় সাধারণ দস্যু লুণ্ঠন করতে পারে এই অপরিমেয় ধনরাশি। যদিও বাইরের কারুর পক্ষে তা জানা সম্ভব নয়, তবুও পুরন্দর নিজের মনে মনে সর্বদা ভীত সন্ত্রস্ত। একটি ভদ্রশাল গাছের আড়ালে দাঁড়িয়ে পড়লেন তিনি। কোমরে শিঙা হাতে নিলেন। পাহাড়ি ভেড়া শিং দিয়ে তৈরি এই শিঙায় ফুঁ দিলে বাতাসে ভর করে খবর পৌঁছে যাবে অবন্তিপুরার স্কন্দাবার রক্ষীর কানে। তিনি নিজেও কম বলবান নন। এখনো মহড়া দিতে পারেন দু একজন যুবকের সাথে। এদিক ওদিক তাকাতে তাকাতে লোক দুটো মন্দির চত্বরে প্রবেশ করল। মন্দিরের ভিতর থেকে এক এক টুকরো আলো এসে পড়েছে, আর সেই আলোতে তাদের বুকের দ্রুত ওঠা নামা স্পষ্ট বুঝিয়ে দেয় যে তারা হাঁপাচ্ছে। এরা লুটেরা না হয়ে যায় না। সাজ পোশাক সৈনিকের, বুকে লাল বর্ম, মাথার ধাতব শিরস্থানে মোরগ ঝুটির মতো উষ্ণিস পালক ঘাড় পর্যন্ত নেমে এসেছে। একজন আকৃতিতে পুরন্দরের প্রায় 1.5 গুণ, মাথায়ও। অন্যজন স্বাভাবিক সিন্ধুশাহী সৈনিকের মতোই। তবে দুজনের তলোয়ারের ময়ানি লম্বা। এই অঞ্চলের মতো বাঁকানো নয়। পা টিপে টিপে তারা মন্দির গৃহে প্রবেশ করল। পুরন্দর ঝুঁকি নিলেন না। সশস্ত্র সৈনিক বেশি দস্যুর সঙ্গে খালি হাতে লড়া বুদ্ধিমানের কাজ হবে না। তিনি হাতের শিঙাটিতে ফু দিলেন, সকল নিঃশ্বাস একত্রিত করে। সুতীব্র শব্দে চমকে উঠল লোক দুটো। হাতে চলে এলো ঝকঝকে তলোয়ার। প্রথম পদ জনপদে
কোলাহল শোনা গেল অবিলম্বে, এবং ঢাল বেয়ে উঠে আসতে লাগলো বহু উত্তেজিত কণ্ঠস্বর। মুহূর্তের মধ্যে শেষনাগ মন্দির ঘিরে ফেলল শতাধিক গ্রামবাসী। সবার হাতে জ্বলন্ত মশাল। ভিড়ের একদম সামনে দাঁড়ালেন পুরন্দর। আগন্তুক দুজন হাতের তলোয়ার ফেলে দিল। পুরন্দর বিস্মিত হয়ে দেখলেন এদের মুখে ভীতি বা হতাশার বিন্দু মাত্র লক্ষণ নেই। একে অপরের দিকে তাকিয়ে স্বস্তির ম্লান হাসি হাসল তারা। দ্রুতগামী ঘোড়ার পদশব্দে উচ্চকিত হয়ে উঠল শিলাখণ্ড। রাজধানীর পথে অবন্তিপুরা থেকে পুরন্দরের সিংহার শব্দ শুনে দ্রুতগামী ঘোড়ায় চড়ে শেষনাগ মন্দিরে উপস্থিত হয়েছেন রাজপণ্ডিত পদ্মলোচন, রাজপুত্র সংঘ, মহামন্ত্রী সোমপ্রভ এবং রক্ষী প্রধান যমক। অতি গোপনে এসেছেন তারা। রাজপ্রাসাদের সুরক্ষায় রয়েছে সশস্ত্র সতর্ক প্রহরী ও সেনাদল। রাজা শিবকান্ত রয়ে গেছেন রাজধানীতেই। রাজার অনুপস্থিতিতে রাজধানীর সেনাদলের মনোবলে ঘাটতি পড়তে পারে এই ভেবে সিদ্ধান্ত নিয়েছেন পদ্মলোচন ও সোমপ্রভ। শেষনাগ মন্দিরের গর্ভগৃহ পরিপূর্ণ অতুল ঐশ্বর্যে। দ্বীপের আলোয় অগণিত হিরে, মুক্ত, মরকত, পান্না, চুনি, পোখরাজ, বিভিন্ন কারুকার্য খচিত অলঙ্কারের ছটায় ঝলমল করছে। একপাশে একটা ছোট ঘরে পাথুরে মেঝের উপর বসে আছে দুই আগন্তুক। তাদের সামনে অর্ধবৃত্তাকারে বসেছেন পদ্মলোচন, সোমপ্রভ ও শঙ্খ। গর্ভগৃহের দরজায় দাঁড়িয়ে আছে বিশাল দেহী যমক। পদ্মলোচন প্রশ্ন করলেন, তোমরা মন্দিরে প্রবেশ করেছিলে কেন? বিশাল দেহী আগন্তুক নীল চোখ তুলে তাকালো। পদ্মলোচনের ভাষা সে বোঝেনি। আগন্তুক দ্বয়ের মধ্যে যে সাধারণ সিন্ধুশাহী পুরুষের মতো দেখতে, সে উত্তর দিল, প্রভু, প্রথম কথা এ যে মন্দির, রাতের অন্ধকারে তা আমরা বুঝতে পারিনি। সামান্য আলোয় মন্দিরের বিগ্রহও দেখতে পাইনি। আর দ্বিতীয়ত, পলাতক হতভাগ্যের কিই বা মন্দির, কিই বা শ্মশান। সোমপ্রভ সন্দিহান দৃষ্টিতে তাদের একবার দেখে নিয়ে তীরের মতো প্রশ্ন করলেন, কি অপরাধ করে পালাচ্ছিলে তোমরা? আর তোমার দেহে যবন সৈন্যের বর্ম, তুমি এই অঞ্চলের ভাষা জানো কি করে? প্রভু, আমি মগধের মানুষ। আমার নাম মৃত্যুঞ্জয়। ভাগ্যানুসন্ধানে পার্সিপলিস যাই বছর 5 আগে। সিকান্দার শাহ পারস ধ্বংস করার সময় আমি বন্দী হই এবং ম্যাসিডোনিয়ার সেনার অন্তর্ভুক্ত হই। তা পালিয়ে এলে কেন দিগ্বিজয় সম্রাটের সেনাদলের গরিমা উপেক্ষা করে? রাগে অভিমানে নাকের পাটা ফুলে উঠল আগন্তুকের। বেশ করেছি। যে সম্রাটের মনে নিজের সৈন্যদলের সুরক্ষার চেয়ে রাজ্যাবিস্তার বেশি প্রিয়, তার অধীনে থাকতে চাই না আমরা। কি আশ্চর্য! সৈনিক হয়ে সুরক্ষিত জীবনযাপন চাও, মৃত্যুতে ভয় পাও। সৈনিকের জীবিকা বেছে না নিয়ে চিত্রকর কিংবা ভাস্কর্যের কাজ বেছে নিলে না কেন তাহলে? মরতে কে ভয় পায় প্রভু? সম্মুখ সমরে 10 বার প্রাণ দিতে পারি, কিন্তু কিন্তু এই অশুভ অতিপ্রাকৃত দানবের সামনে কি করতে পারি? দানব? সমস্বরে বলে উঠলেন সোমপ্রভ ও পদ্মলোচন। যমক চমকে গেল। আগন্তুক সেনানী শিউরে উঠল, যেন কোনো মহাভয়ের স্মৃতি তাদের অবচেতন মনকে প্রতিনিয়ত ফালা ফালা করে চলেছে। হ্যাঁ প্রভু, প্রায় 2 চান্দ্রমাস আগে কাবুল নদীর পশ্চিম পারে এক ভয়ানক দানব সিকান্দারের শিবির আক্রমণ করে। অসংখ্য সৈন্য হত্যা করে সে অমানসিক নৃশংসতায়। তারপর সম্রাটের ভয়ে সে পালিয়ে যায় উত্তর পূর্বে। উত্তর পূর্বে? দারুণ উচ্চ কণ্ঠে বলে উঠল। তার অর্থ জজিলা গিরিবর্তের দিকে। হ্যাঁ, পায়ের ছাপ তো তাই বলে। ব্যঙ্গের সুরে বললেন সোমপ্রভ। তাও তোমরা তার পিছু পিছু এদিকেই এলে যে বড়। ভাঙা গলায় আগন্তুক বলল,
ককেসাস, সোলেমান, জাগ্রুস পর্বতমালা প্রাচীরের মতোই তিন দিকে দাঁড়িয়ে আছে। এছাড়া তো পথ ছিল না প্রভু। প্রতি মুহূর্তে প্রাণ সংশয়, প্রতি রাত্রে ভয় হতো হয়তো সকালের আলো আর দেখতে পাবো না। আর মৃত্যুর গন্ধ পেলে যে কোনো প্রাণী গৃহাভিমুখী উন্মাদের মতো ছুটে যায়। আর আমার সঙ্গীর জন্মভূমি কয়েক হাজার ক্রোশ দূরে ভূমধ্য সাগরের তীরে। আমার ভরসাতে সে ছুটে চলেছে আমার সঙ্গে। রাজপুত্র সংঘ জানতে চাইলেন কেমন দেখতে সেই দানব। আগন্তুক পাশের জনের দিকে হাত দেখালো। ও জানে, তখন আমি বনের দিকে জ্বালানি সংগ্রহ করছিলাম। অ্যাডোনিস, তুমি বলো। দুর্বোধ্য ভাষায় আগন্তুক কিছু বলল অ্যাডোনিসকে। ঘরের কোণ থেকে একটা পোড়া কাঠের টুকরো তুলে নিল সে। তারপর পাথুরে মেঝের উপর আঁকা বাঁকা টানে আঁকতে লাগলো সেই দানবের ছবি। লোমশ পা, হাতে বড় বড় নখ, মানুষের দেহ, ঘোড়ার মুখ, আর মাথায় তিনটে শিং। পদ্মলোচনের দেহ কণ্টকিত হয়ে উঠল, বুকের রক্ত জমে উঠতে চাইল। তিনি মনের ভাব গোপন করে বললেন, তোমরা দুজন প্রথম পথ গ্রামে সুরক্ষিত হয়ে বসবাস করো। রাজা শিবকান্ত তোমাদের ভূমিদান করবেন। শেষ নাগ মন্দিরের প্রহরী হিসেবে নিযুক্ত করা হলো তোমাদের। কোনো রকম বিপদের লক্ষণ দেখলেই পূজারী পুরন্দর মিশ্রকে জানাবে। অ্যাডোনিসকে বিস্তারিত বলল দোভাষী মৃত্যুঞ্জয়। সে পদ্মলোচনের পা জড়িয়ে ধরল কৃতজ্ঞতায়। তার চোখের জল বুঝিয়ে দিল অবন্তিপুরার চিরদাস হয়ে সে রইল। রাজপুরুষগণ ফিরে গেলেন রাজধানীতে। সম্মুখ আলোচনা প্রয়োজন আগত মহাবিপদের সম্মুখীন হওয়ার আগে। মৃত্যুঞ্জয় বর্ণিত অতি প্রাকৃত ঘটনার বিবরণ শুনে রাজা শিবকান্ত বিহ্বল হয়ে পড়লেন। মন্ত্রী সোমপ্রভ এবং রাজপণ্ডিত পদ্মলোচন শর্মার পরামর্শে শতাধিক সশস্ত্র সৈন্য পাঠানো হল শেষনাগ মন্দিরের প্রহরায়। অবন্তিপুরা রাজপ্রাসাদের জামিক প্রহরা 3 গুণ বৃদ্ধি করা হল। প্রতিটি প্রাকারে স্কন্দাবারে নিয়োগ করা হল অতিরিক্ত প্রহরী, ধনুকধারী সৈন্য ও মশলচি। রক্ষী প্রধান যমক স্বয়ং সমগ্র ব্যবস্থাপনা তদারক করছেন ঘুরে ঘুরে। মূল ব্যাপারটি অবশ্য গোপন রাখা হয়েছে রক্ষী বা সৈন্য দলের কাছে। অবন্তিপুরার বীর সৈন্য শত মৃত্যুতেও ভীত নয়, কিন্তু লৌকিক জ্ঞানের বাইরে দৈবী বা দানবীয় শক্তির সামনে এরা পড়তে নারাজ। মৃত্যুর চেয়েও অতীন্দ্রিয় ঘটনা চাক্ষুষ করার তাদের ভীতি বহুগুণ বেশি। কড়া প্রহরায় রয়েছেন জামরক্ষীরা। প্রাসাদের সবচেয়ে বাইরের প্রাচীর পাহাড়ি বাঁশ ও শক্ত আবলুস কাঠের তৈরি। পঞ্চভুজাকার প্রাচীরের উপরিভাগে হাত 3 চওড়া পরিসর, আর তার মাঝে মাঝে জ্বলছে ভদ্রক গাছের শাখায় তৈরি মশাল। সুগন্ধি বাতাসে আমোদিত হচ্ছে চতুর্দিক। সামান্য দূরে ঝিলামের তীর ঘেঁষে চলমান আলোর মেলা দেখে বোঝা যায় একটি বণিকের দল চলেছে। ঝিলাম উপত্যকা পার হয়ে এই বণিক দল রেশম, আখরোট, কেশর, সোনা, হাতির দাঁত নিয়ে চলে যাবে লিদর নদী পার ঘেঁষে। কিছু দূর গিয়ে আরো উত্তর পশ্চিমে বাঁক নিয়ে গিরিবর্ত পার হবে। গিরিপথ পার হয়ে তারা ছড়িয়ে যাবে হিন্দুকুশ, সুলেইমানের কোলে, তক্ষশিলা, পুষ্কলাবতীতে। আরো আরো পশ্চিমে, তারপর আরো উত্তরে কাশগড়, বলক বা ব্যাকট্রিয়াতে তখন সপ্তসিন্ধু অঞ্চলে শর্করা আর রেশমের বিরাট চাহিদা। সুদূর দক্ষিণে দ্রাবিড় বা তামিল রাজ্যগুলি থেকে আসা চন্দন কাঠ, সোনা, হিরে, হাতির দাঁত রমরমা করে বিকোয় তাকসরগান, মেসোপটেমিয়ায়। হঠাৎই
আলোগুলোর মধ্যে একটা চাঞ্চল্য দেখতে পেল প্রহরীরা। কয়েকটা আলো লাফিয়ে পড়ল নদীর হিমশীতল জলে। ক্ষীণ চিৎকার ভেসে এলো। জামিক রক্ষীর শিঙায় বেজে উঠল সাবধান বার্তা। 10-12 জন সশস্ত্র অশ্বারোহী সিপাহী সঙ্গে নিয়ে যমক দ্রুত বেগে রওনা দিল অকুস্থলের দিকে। গাঢ় জমাট বাঁধা অন্ধকার। জামিক রক্ষীর হাতের মশালে অন্ধকার কিছুটা পাতলা হলেও কয়েক হাত দূরে নজর চলে না। বুনো কুলের কাঁটা বিদ্ধে লাগল দেহের অরক্ষিত স্থানে। অকুস্থল চিনে নিতে খুব একটা অসুবিধে হলো না সৈন্যদলে। নদীর তীরের এই পূর্ব পাড়টি জলতলের একদম সমান্তরালে অবস্থিত। নদী খাতের ঠিক পাশে রাস্তার পশ্চিমের ঢালু পার বেয়ে সিপাহীরা নেমে এলো। চতুর্দিকে ছিটিয়ে রয়েছে পণ্যদ্রব্য। বণিক দলের মশালের আগুন নিভে গিয়ে শুধু পোড়া কাঠের টুকরো পড়ে রয়েছে। একটি মানুষেরও স্পন্দন পাওয়া গেল না সেখানে। একজন সৈন্য আচম্বিতে ঘোড়ার রাশ টেনে ধরল। ঘটনার আকস্মিকতায় ঘোড়াটির সামনে 2 পা তুলে পিছনের পায়ে ভর দিয়ে হেলে পড়ল, আর সৈন্যটি সজোরে আছড়ে পড়ল পাথুরে মাটিতে। ঘাসের আস্তরণ থাকায় সে খুব বেশি আঘাত পেল না বটে, তবে তার হাতের মশালের আগুন ছিটকে পড়ে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠল ছিটিয়ে থাকা পরিত্যক্ত রেশম বস্ত্র। সেই আলোয় সম্পূর্ণ নদী তীর প্রায় পুরোটাই আলোকিত। কি ভয়ঙ্কর দৃশ্য! চতুর্দিকে ছিটিয়ে রয়েছে মৃত মানুষের দেহ, টুকরো অঙ্গ প্রত্যঙ্গ, ছেঁড়া মাথা, টুকরো টুকরো মাংস, আর হতভাগ্য বণিকদের অবশিষ্ট দেহাবশেষে বিরাট বিরাট নখের দাগ। দেখে বোঝা যায় কোনো অমানসিক শক্তি প্রবল আক্রোশে ছিঁড়ে ফেলেছে হতভাগ্য বণিকের দেহ। গা গুলোনো একটা আষ্টে গন্ধ ছড়িয়ে রয়েছে নদী উপত্যকায়। গাছগুলো পর্যন্ত চুপ করে আছে ভয়ে। একটা রাতচরা পাখির ডাক শুনলেও হয়তো স্বস্তি পেত উপস্থিত সৈন্যদল। শুধু রাত্রির নিঃশব্দ প্রহরের প্রহরা ভেঙে ভীম গর্জনে বয়ে যাচ্ছে নদী। ইতিমধ্যেই কিছু একটা আঁচ করে প্রধান সেনানী বিশাল দেহী যমক কোমর থেকে তলোয়ার বার করে নদীর একদম কাছে এগিয়ে গেলেন। উঁকি দিয়ে কিছু একটা দেখে থমকে গেলেন। তারপর তলোয়ার উঁচিয়ে ভয়ঙ্কর গলায় বললেন, এই উঠায় উঠায় বলছি। আরও 3 জন সশস্ত্র সৈন্য খাপ খোলা তরোয়াল নিয়ে চলে এসেছে যমকের ঠিক পিছনটায়। নদীর জলের মধ্যে গা ডুবিয়ে বসা একটা মানুষ হাউমাউ করে কেঁদে উঠল। আমাকে আমাকে মারবেন না প্রভু, আমি 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 নির্দোষ। হাত মাথার পেছনে রেখে উঠে আয়। কোনো অস্ত্র থাকলে জলে ফেলে দে। চালাকি করলেই একদম মাথা থেকে ধর আলাদা করে দেব। লোকটা ছুটে এসে যমকের পায়ে আছড়ে পড়ল। তাই করুন, তাই করুন প্রভু, আমাকে মেরে ফেলুন, আমাকে মেরে ফেলুন। তবু ওই 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 ভয়ঙ্করের হাতে আমি পড়তে চাই না। সৈন্যরা মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। যমক গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, কি নাম তোর? দারুক, দারুক প্রভু আমার নাম। কিছুক্ষণ চিন্তা করে যমক প্রহরীদের নির্দেশ দিলেন, একে রাজ দরবারে নিয়ে চলো। দারুক যা বললেন তার কোনো অর্থ হয় না, অন্তত মহামাত্যের সেই মত। কিন্তু মন্ত্রী সোমপ্রভ এবং রাজা শিবকান্ত যেহেতু মৃত্যুঞ্জয় বর্ণিত সকল ঘটনা জানতেন, তাই তারা চিন্তিত হয়ে পড়লেন। রাজার চিন্তিত মুখ দেখে মন্ত্রী সোমপ্রভ প্রহরী মারফত রাজপণ্ডিত পদ্মলোচনকে সভায় আসার অনুরোধ পাঠালেন।
দারুক ও তার সঙ্গী বণিকের দল কাশ্মীর থেকে ককেশাস হয়ে উড় যাচ্ছিল। ঝিলাম উপত্যকার অবন্তিপুরায় তাদের রাত কাটানোর কথা ছিল, কিন্তু ভিন রাজ্যের রাজপ্রাসাদের সীমানায় রাত কাটানো সমীচীন হবে না ভেবে তারা আরো উত্তরে প্রথম পদ গ্রামে তাঁবু ফেলার সিদ্ধান্ত নেয়। রাত্রির দ্বিতীয় প্রহর অতিক্রান্ত হয়েছে অনেকক্ষণ। শুক্র গ্রহ আর চাঁদ দিগন্ত বদল করেছে নিজেদের মধ্যে। এমন সময় নদীর পূর্ব পারের বনস্থলী থেকে একটা অদ্ভুত গর্জন ভেসে এলো। পদ্মলোচন হাত তুললেন, দারুক থামল। পণ্ডিত জিজ্ঞাসা করলেন, কেমন গর্জন? পাহাড়ি ভাল্লুক বা নেকড়ের নয় তো? দারুকের দু চোখ বিস্ফারিত, তার গায়ে কাঁটা দিয়ে উঠল প্রকাশ্য দিবালোকেও। রাজসভার উত্তর ও পূবের জানলা দিয়ে পাহাড় আর বনের একটা অংশ দেখা যায়। সেদিকে ভয়ার্ত দৃষ্টিতে একবার তাকিয়ে দারুক বলল, না প্রভু, সে কোনো চেনা জীবের শব্দ নয়। আমরা এই পথে প্রতি বছর একবার কি দুবার যাতায়াত করি। পথের প্রতিটা বাঁক বা বনের সব পশু আমাদের চেনা, আর আমাদেরই বলি কি করে এখন? কেউ তো নেই আর। সভাস্থল নিশ্চুপ। দারুকের চোখ থেকে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। রুদ্ধ কণ্ঠে সে বলল, আমি কি জবাব দেব যদি কোনোদিন বাড়ি ফিরতে পারি? পথে বসে আছে ওদের ছেলে মেয়েদের দল, মা বউ, বুড়ো বাপ। হে পশুপতি, তুমি কি অভিশাপ দিলে আমাদের? পদ্মলোচন উঠে গিয়ে দারুকের কাঁধে হাত রাখলেন। সে থরথর করে কেঁপে উঠে কান্নায় ভেঙে পড়ল। সময় নিলেন পদ্মলোচন। ঘটনা প্রবাহের অভিঘাতে স্মৃতিভ্রংশ হওয়া অসম্ভব নয় হতভাগ্যের। তার নির্দেশে কিছুক্ষণ পর রূপোর পাত্রে এক দাসী সবুজ পানীয় নিয়ে এলো। পরম স্নেহে রাজা নিজে দারুকের কাঁধে হাত রেখে বললেন, এটা খেয়ে নাও, বল পাবে। মরুভূমি তৃষ্ণা বুকে নিয়ে পঞ্চতিক্তের আরক শুষে নিল দারুক। হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছে একটু ধাতস্থ হল। ভাঙা ভাঙা স্বরে আবার বলতে লাগল সে, পথের বাঁদিকে অবন্তিপুরা প্রাসাদের আলো দেখতে পাচ্ছি আমরা, আর নদীর পূর্ব পাড়ে ডান দিকের বন থেকে ভেসে আসছে অমানসিক সেই শব্দ। তীব্র হস হস শব্দে কেঁপে উঠছে বনের গাছপালা। আমরা থমকে দাঁড়ালাম। হঠাৎ বনের গাছপালার আড়াল থেকে বেরিয়ে এলো এক মহাভয়। পূবের বনের গাছের মাথা ছাড়িয়ে উঠেছে জন্তুটার মাথা, আর তার মাথার ওপর পাশাপাশি তিনটে শিং, আয়তনে হাতির চেয়েও বড় সে। মাথাটা ঘোড়ার, দেহ মানুষের, আর সম্পূর্ণ ধপধপে সাদা রূপলি লোমে ঢাকা। হাতের থাবায় বড় বড় নখ ঝিকিয়ে উঠছে ইস্পাতের তীক্ষ্ণ ছুরির মতো। দু লাফে নদী পার হয়ে গেল সে। আতঙ্কে আমাদের হাতের মশাল পড়ে গেল। সময় ছিল না তার। অসীম ক্ষুধা। আমাদের মুহূর্ত মাত্র সময় না দিয়ে ঝাঁপিয়ে পড়ল দানবটা। পাগলের মতো হাত পা চালাতে লাগলো। তার নখের আঘাতে টুকরো টুকরো হয়ে মাটির উপর ছড়িয়ে ছিটিয়ে পড়তে লাগলো আমাদের সঙ্গীদের হাত পা, মাথা। যাদের হাতে আগুন ছিল তাদের কাছে সে কিন্তু গেল না।
প্রচণ্ড রাগে মশালধারীদের দিকে ছুঁড়ে দিতে লাগলো মৃতদেহগুলির ছিন্ন ভিন্ন হাত পা। হাতের মশাল সেই প্রচণ্ড আঘাতে খসে পড়তেই আবার তাদের দিকেও লাফিয়ে পড়ল। আমি কোনো মতে একটা মশাল নিয়ে নদীর খাতে জলের ঠিক পাশে একটা পাথরের আড়ালে লুকিয়ে পড়লাম। কানে আসতে লাগলো আমার সঙ্গীদের আর্ত চিৎকার। একসময় তাও বন্ধ হয়ে গেল। জন্তুটাকে ওই আড়াল থেকে আর দেখা যাচ্ছে না, কিন্তু শুনতে পাচ্ছিলাম কড়মড় করে মানুষের হাড় মাংস চিবোনোর অমানসিক শব্দ। কতক্ষণ ওভাবে ছিলাম জানি না। তারপর শুনছিলেন রক্তগান্ধার প্রথম পর্ব। কলমে কর্ণশীল, গল্প পাঠ আমি রক্তিম। অন্যান্য চরিত্রে স্পন্দন, সৌমিলি, দেবিকা, কৌশিক, শুভদীপ নাথ, ইভান, মলয়, প্রদীপ্ত, রণদীপ, আর্য, সায়ন্তন, শ্রীরূপ, রুভিনা, ঋদ্ধি, দীপম, আকাশ, অধ্যায়, শুভ, দেবস্মিতা, অভ্র, পিয়ালি এবং আমি রক্তিম। আবহ অভিষেক, প্রচ্ছদ রৌনক, স্ক্রিপ্টিং নয়না, পরিবেশনা ও পরিচালনায় টিম হরস্কোপ। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি পরবর্তী পর্ব নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। শুভরাত্রি।